এটা অসৎ উদ্দেশ্য এবং বহুত ফ্ল, এবং ভালো করে দেখলে দেখা যাবে এটা আনকনস্টিটিউশনাল। ধর্মীয় ভাবে উন্মাদনা সৃষ্টি করে ভোট বাক্সে পলিটিক্যাল প্রোডাক্ট হিসেবে ব্যবহার করছে বিজেপি। সিএএ প্রত্যাহারের কোনো প্রশ্নই নেই। বিরোধীরা তোষণের রাজনীতি করতে বিরোধিতা করছে। রাজনৈতিক ফায়দা তোলার উদ্দেশ্যে সিএএ নয়। সিএএ নিয়ে কারো ভয় পাওয়ার প্রয়োজন নেই। মোদি যা বলেন তাই করেন, এটাই মোদির গ্যারান্টি। বিল আগে পাশ হয়েছিল, করোনার কারণে লাগু হতে দেরি হয়ে গিয়েছে। সংবাদ সংস্থাকে এক সাক্ষাৎকার দিতে গিয়ে মন্তব্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। 41 टाइम 41 बार अलग अलग मंचों से इसके बारे में मैंने डिटेल बात करी है कि इस देश के अल्पसंख्यक माइनॉरिटीज या तो किसी और व्यक्ति को डरने की जरूरत नहीं है, क्योंकि सीएए में किसी की नागरिकता लेने का प्रावधान ही नहीं है। सीएए सिर्फ और सिर्फ 3 देश अफगानिस्तान, पाकिस्तान और बांग्लादेश से हिंदू, सिख, बौद्ध, क्रिश्चियन और पारसी जो जैन और पारसी शरणार्थी आए हैं, इनको उनका अधिकार देने का कानून है, नागरिकता देने का कानून है, जिससे इनके जीवन की वेदनाओं को हम कम कर पाए। वो भी समझ रहे हैं कि उनको अधिकार नहीं है। हमारे संविधान के अनुच्छेद 11 में संसद ने नागरिकता के बारे में कानून बनाने का अधिकार केवल और केवल भारत की संसद को दिया गया है। एक केंद्र का विषय है, केंद्र और राज्यों का साझा विषय नहीं है। तो नागरिकता के बारे में कानून और कानून का इम्प्लीमेंटेशन, वो दोनों हमारे संविधान की 246/1 अनुच्छेद के माध्यम से इसको शेड्यूल 7 में डाला गया है, जो केंद्र की इसकी तमाम शक्तियां केंद्र को दी गई है। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, একদিকে সিএএ নিয়ে যে সংশয় তৈরি হয়েছে, সেই সংশয় দূর করার চেষ্টা করলেন মানুষের মন থেকে, এবং এর পাশাপাশি যে বিরোধিতা আসছে মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক রাজনৈতিক দলের তরফ থেকে, সেই বিরোধিতার মূলেও আঘাত করলেন অমিত শাহ। তুমি দেখো, দুদিন আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তারা একটা বিজ্ঞপ্তি জারি করেছিল পিআইডির মাধ্যমে, এবং তাতে সিএএ নিয়ে তাদের যে সাধারণ মানুষের মনে যে বিভ্রান্তি রয়েছে সেগুলো স্পষ্ট করার চেষ্টা করেছিল। আর আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি সংবাদ সংস্থাকে সাক্ষাৎকার দিয়ে স্পষ্ট জানিয়ে দিলেন যে কেন্দ্রীয় সরকার এক্ষেত্রে তাদের করণীয় কি, এবং পুরো বিষয়টি কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন, কেন্দ্রীয় সরকারের বিবেচনাধীন, কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় এবং এখতিয়ারের মধ্যে পড়ে। তিনি সংবিধানের 11 নম্বর ধারার কথা উল্লেখ করলেন। সেই 11 নম্বর অনুচ্ছেদে অন্যান্য বিষয়ের মতো, অর্থাৎ শিক্ষা, স্বাস্থ্য এবং অন্যান্য বিষয় যেগুলি যৌথ তালিকায় রয়েছে, অর্থাৎ রাজ্য এবং কেন্দ্র উভয় বিবেচনা করতে পারে। এক্ষেত্রে কিন্তু নাগরিকত্ব দেওয়ার বিষয়টি শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের ওপরেই ন্যস্ত রয়েছে, সেটি তিনি জানাতে কিন্তু পিছপা হননি, এবং সেটি তিনি স্পষ্টভাবে জানিয়েছেন। পাশাপাশি সংবিধানের 246-এর 1 অনুচ্ছেদ অনুযায়ী এই ধারাকে চালু করা, অর্থাৎ নাগরিকত্ব দেওয়ার যে যেটাকে একে বলা যেতে পারে গ্রাসরুট লেভেলে গিয়ে সেটাকে চালু করা, লাগু করা, তার এখতিয়ারও কিন্তু কেন্দ্রীয় সরকারের। এক্ষেত্রে রাজ্য সরকারগুলির কিছু করার নেই। তাই বিরোধিতা করলেও যারা বিরোধিতা করছেন তারা জানেন যে এক্ষেত্রে রাজ্য সরকারের এই আইনকে চালু করা বা না করার ক্ষেত্রে তাদের কোনো ভূমিকা নেই, সেটিও তিনি স্পষ্ট করেছেন। পাশাপাশি তিনি বলেছেন যে বিরোধী রাজনৈতিক দলগুলির যে দাবি জানাচ্ছে, অর্থাৎ এই আইন তারা প্রত্যাহার করে নেবেন এবং এই আইন তারা ক্ষমতায় এলে বাতিল করে দেবেন, তাও সম্ভব নয়, কারণ তারা ক্ষমতায় আসবেন না, সেটাও তিনি জানিয়েছেন। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের তরফে লাগাতার একটা প্রয়াস, যে প্রয়াস চালানো হচ্ছে তা হলো যে এই বিষয়ে, এই আইন বিষয়ে নাগরিকত্ব দেওয়া, নাগরিকত্ব বাতিল, সিএএ, এনআরসি সবকিছু গুলিয়ে সব ব্যাপারে যে জটিলতা তৈরি হয়েছে সেই জটিলতাগুলিকে মানুষের কাছে আরো স্পষ্ট করে দেওয়া। সেই লক্ষ্যেই কিন্তু দুদিন আগে আমরা দেখেছি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তারা বিবৃতি জারি করেছে, তারা টিআইবির মাধ্যমে তাদের স্পষ্টীকরণ দিয়েছে, এবং আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে আরো এই বিষয়টি স্পষ্ট করেছেন। রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো। আর এই সিএএ এনআরসি প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আরও কি বলেছেন শোনাবো। जब एप्लीकेशन आएगी और बहुत सारे लोग, ये जो मिस कैंपेन चल रहा है, अपप्रचार चल रहा है, इसके कारण शायद एप्लीकेशन करते हुए भी डरेंगे। मैं सबको आश्वस्त करना चाहता हूं, आप यहाँ पर अप्लाई कर दीजिए।
नरेंद्र मोदी गवर्नमेंट पर भरोसा रखिए, आपको रिट्रोस्पेक्टिव इफेक्ट से सिटीजनशिप दी जाएगी। आपका अवैध तरीके से भारत में आना इस शरणार्थी के रूप में आपको स्वीकृति ये कानून दे रहा है। इसका कोई क्रिमिनल केस आप पर होगा नहीं और आपकी भारत में की हुई सारी एक्टिविटी को भी वैधता प्रदान की जाएगी। तो किसी को डरने की जरूरत नहीं है। उनके पास एक्स्ट्रा राइट्स होंगे या इक्वल राइट्स होंगे या कम राइट्स होंगे? इक्वल राइट होंगे, वो भारत के नागरिक माने जाएंगे। मेरा और आपके जितना ही अधिकार उनका होगा। सीए का कानून अभी चर्चा पर है। एक, इसमें एनआरसी का कोई प्रोविजन नहीं है। दो, इसमें किसी की नागरिकता छीनने का कोई प्रोविजन नहीं है। तीन, अगर विपक्ष को ये चाहिए कि उनसे चर्चा हो तो कोई भी कानून करने से पहले और बाद में संसद में चर्चा होती ही है। तो दोनों को मिक्सअप कर आप क्या लेना चाहते हो? अभी सिर्फ सीए चर्चा में है। আপনারা শুনছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্য। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। সুজন বাবু, সিএ নিয়ে কনফিউশন দূর করার চেষ্টা করলেন অমিত শাহ এবং তার বক্তব্য সিএ প্রত্যাহারের কোনো প্রশ্নই নেই। তোপ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং বাংলার অনুপ্রবেশ সমস্যার কথাও বারবার তুলে ধরেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কি বলবেন? অমিত শাহ তার ভাষণের মধ্য দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে তিনি রাজনীতি করার জন্যই সিএ এখন বিধি লাগু করলেন। 4 বছর ধরে কেন করার সুযোগ পাননি? 4 বছর ধরে না করে ঠিক ভোটে মুখে করলেন কেন? আসলে এটা একটা প্রতারণা। এটা নাগরিকত্বের জন্য নয়। নাগরিকত্ব শর্ত হিসেবে যে কাগজগুলো জমা দেওয়ার কথা বলা হচ্ছে সেই কাগজগুলো মানুষ জমা দিতে পারবে না। যদি কেন্দ্রীয় সরকার এটা মনে করতো যে যারা দেশভাগের শিকার হয়ে এপারে এসেছেন তারা নাগরিক, তাহলে তাদের শুধু স্বীকৃতি দেবার প্রশ্ন। তারা নাগরিক, এটা অমিত শাহ কথার উপর নির্ভর করে না। তারা নাগরিকত্বের সমস্ত অধিকারগুলোকে ভোগ করেন। তারা যুগ যুগ ধরে আছেন, বছরের পর বছর ধরে আছেন এই বাংলার মাটিতে, কোনো সন্দেহ নেই। ওরা আসামে বেনাগরিক করেছে 19 লক্ষ মানুষকে, 6 লক্ষ 7 লক্ষ মানুষকে ডিভোটার করেছে। ওরা বিশেষ করে মানুষকে এবং তার মধ্যে বাংলার মানুষকে ডিভোটার করেছে, বেনাগরিক করেছে। মানুষের নাগরিকত্বের জন্য ওদের কোনো আগ্রহ নেই। যদি নাগরিকত্বের জন্য আগ্রহ থাকতো, এক লাইনের আইনে একটা থাকতো যে দেশভাগের শিকার হয়ে যারা এদেশে এসেছেন 2014, আমি ডিসেম্বর মেনে নিলাম, ওরা ডিসেম্বর বলছেন, 2014 ডিসেম্বরের মধ্যে যারা এদেশে এসেছেন দেশভাগের শিকার হয়ে তারা নাগরিক, আমরা তাদের স্বীকৃতি পত্র দেব। এটা বললেই হতো। সৎ উদ্দেশ্য থাকলে সে বলতে পারতেন। এটা অসৎ উদ্দেশ্য এবং বহুত ফ্ল, এবং ভালো করে দেখলে দেখা যাবে এটা আনকনস্টিটিউশনাল। জেনে বুঝে ভোট বড় বলাই, এ ভোটে বিজেপি হারবে, তার জন্য সব রকমের চেষ্টা করছে। ধন্যবাদ। সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। আপনাদের শোনাবো কংগ্রেস মুখপাত্র সৌম্য এইচ রায় এ প্রসঙ্গে কি বলছেন। এর পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য শোনাবো। সরকারের ব্যর্থতা, সেগুলো সারা 10 বছরের মানুষকে যে ঠকিয়েছে সেগুলোকে রুখিয়ে রেখে এখন ধর্মীয় বিভাজনের কথা বলা। আপনি 3টে দেশের কথা বলেছেন যে 3টে দেশ, পড়োশি দেশ থেকে আমাদের দেশে মানুষ আসবে, তাদেরকে দেওয়া হবে এবং কতগুলো সম্প্রদায়কে সিলেক্টিভ করেছেন। কিন্তু আপনি তামিল হিন্দুদের কথা কেন বলেননি? তামিলনাড়ুর যে সমস্ত হিন্দুরা শ্রীলঙ্কায় আছে তাদের কথা কেন উল্লেখ নেই? কেন ভুটানের খ্রিস্টানদের কথা উল্লেখ নেই? কেন মায়ানমারের বুদ্ধিস্টদের কথা উল্লেখ নেই? আসলে ধর্মীয় ভাবে উন্মাদনা সৃষ্টি করে ভোট বাক্সে পলিটিক্যাল প্রোডাক্ট হিসেবে ব্যবহার করছে বিজেপি। আরে আমি কালকে রানাঘাটে বলেছি 20,000 লোকের সামনে, একটা লোকের নাগরিকত্ব গেলে আমার এমএলএ সিট থেকে রেজিগনেশনটা নিয়ে যাবেন। আমার চ্যালেঞ্জ মমতা ব্যানার্জি নিতে পারবেন? একটা লোকের নাগরিকত্ব যদি না যায় আপনি রেজিগনেশন দিতে পারবেন তো? আপনার দোকান কাটা, নন্দীগ্রামে হেরো মুখ্যমন্ত্রী হয়েছে, আপনি পারবেন না? আমি পারবো। আমি বলছি তো আপনাদের, একটা লোকের যদি নাগরিকত্ব চলে যায় আমার রেজিগনেশন লেটারটা নিয়ে যাবেন। আমি এখানে 4 সালে দাঁড়িয়েছি, আমার জুতা জামা যা ছিল তাই আছে। আমি আজকে মাঝে মন্ত্রী, সাংসদ,
এখন বিরোধী দলনেতা, আমার কোনো পরিবর্তন হয়েছে নাকি? আগে রাজ্য পুলিশ কথা ছিল সিকিউরিটি, এখন কেন্দ্রের পুলিশ আছে। এর ছাড়া কোনো পরিবর্তন আছে? না। কোনো পরিবর্তন আছে? কোনো পরিবর্তন নেই। মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি, নাগরিকত্ব যদি কারণ না যায়, আপনি পদত্যাগ করবেন তো বিরোধী দলনেতা চ্যালেঞ্জ গ্রহণ করুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।